সন্ধেবেলা। আকাশটা ধীরে ধীরে কালো মেঘে ছেয়ে যাচ্ছে। আমরা কয়েকজন প্রতিদিনের মতো 5 উদার চায়ের দোকানে বসে আড্ডা মারছি। গরম চায়ের কাপে ধোঁয়া উঠছে, পাশে পেঁয়াজির ঝাল গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে। আহা পাচুদা, তুই না থাকলে এই গায়ের সন্ধে একেবারে ফ্যাকাশে লাগতো রে। ওরে বাবা, বৃষ্টিও এসে হাজির। চা খেতে গিয়েই কাপ ভিজে যাবে। ইচ্ছে গো, কারেন্ট তো আজ আর আসবে না মনে হয়। এমন এক বৃষ্টি, এমন অন্ধকার, এর থেকে ভালো ভূতের গল্প শোনার সময় আর কি হতে পারে? একদম অর্জুনদা, আপনি শুরু করুন। তাহলে আজ বলি ছায়ার জলডাঙার গল্প। কি বলো? মাত্র কয়েক বছর আগের ঘটনা। কলকাতা থেকে সদ্য বদলি হয়ে আসার পাড়া আসে একজন স্কুল শিক্ষক, রণজয় চক্রবর্তী। চুপচাপ, ভদ্র, কিন্তু গভীর কৌতূহলী। গ্রামে থাকার জায়গা না পেয়ে শেষে একটা পুরনো অজস্র স্মৃতিমাখা দোতলা মাটির বাড়িতে উঠলেন। জায়গাটার নাম বেলতলা শ্মশানপাড়া, অনেক পুরনো দিনের জমিদার বাড়ির খাজাঞ্চিখানার পাশে। তাকে ঘর দেখিয়ে দিল বিমল কাকা, গ্রামের একজন বৃদ্ধ। শুনুন বাবু, সন্ধে নামলেই ঘরের দরজা জানালা বন্ধ করে রাখবেন। ওদিকে জলডাঙ্গা পুকুরের ধার ঘেঁষে একটা ছায়া ঘোরাঘুরি করে। যার চোখে পড়ে তার মনে নাকি একটা অদ্ভুত ডাক বাজে, আর সেই ডাক যদি কেউ একবার শুনে ফেলে। বিমল কাকা, আপনাদের গ্রামের লোকেরা এখনো এসব বিশ্বাস করে? ভূত, প্রেত, ছায়া, ডাক এসব তো কেবল মানুষের কল্পনা মাত্র। আমি কিন্তু এসব ভয়ভীতি বা গোঁড়ামিতে বিশ্বাস করি না। আমি বিজ্ঞানের মানুষ, চোখে না দেখলে, প্রমাণ না থাকলে বিশ্বাস করি না। বিশ্বাস করলেন কিনা সেটা আপনার ব্যাপার বাবু। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কিন্তু বিশ্বাস করি। কিন্তু মনে রাখবেন, সব কিছু কিন্তু চোখে দেখা যায় না। সে যাই হোক, হাত পা ধুয়ে নিন, আমি খাবারটা দিয়ে যাচ্ছি। সেদিন ছিল অমাবস্যা, আকাশে চাঁদের আলো নেই, চারপাশ নিস্তব্ধ, বাতাস থমথমে, যেন কিছু একটা ঘটতে চলেছে। রণজয়বাবু রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েন। তখন গভীর রাত, চারিদিক থমথমে অন্ধকার। হঠাৎ শোনা গেল একটা অদ্ভুত শব্দ। এসো এসো এসো, আমার সঙ্গে এসো। না, এটা পাখির ডাক নয়। শোনালোক যেন অচেনা কিছু, যেটা গলার গভীর থেকে কাঁপতে কাঁপতে বেরিয়ে আসছে। হঠাৎ ঘরের ছাদ থেকে শোনা যায় খসখসে শব্দ। কিছু একটা হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে, ধীরে ধীরে, থেমে থেমে। রণজয়বাবু থমকে যান। শব্দটা ঘনিয়ে আসে। তখনই দূরে কোথা থেকে ভেসে আসে এক কণ্ঠস্বর। তিনি চমকে উঠে জানালার দিকে তাকান। ঠিক তখনই জানালার ওপারে দেখা যায় একটি ছোট মেয়ের মুখ। সে তাকিয়ে আছে, ডাকছে। মেয়েটার মুখটা ছিল পুরো উল্টো ঘোরানো, চোখ মুখ সব উল্টে আছে, যেন কোনো অশরীরী ছায়া তাকে ঘিরে রেখেছে। রণজয়ের চোখ স্থির হয়ে যায়। তিনি এক দৃষ্টে তাকিয়ে আছেন তার দিকে। হঠাৎ ঠান্ডা এক হাওয়া ঢুকে পড়ে ঘরে। হাওয়ার সঙ্গে ভেসে আসে সেই ভয়ানক কণ্ঠস্বর। রণজয়ের শরীর অবশ হয়ে আসে, চোখ ঝাপসা, মাথা ঘোরে। তারপর
অচেতন হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। পরদিন সকালে বিমল কাকা দেখে রণজয় ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। বাবু, বাবু, কি হয়েছে আপনার? আচ্ছা কাকা, ওটা কি কি ছিল ওটা? তুমি কি জানো ওর ব্যাপারে কিছু? তা জানবো বই কি, 3 কাল পেরিয়ে 1 কালে ঠিকেছি, কত কিছু নিজের চোখে দেখলাম। তাহলে বলো না, শুনি। তখন এই অঞ্চল জুড়ে জমিদার বাড়ির একচ্ছত্র রাজত্ব। তাদের অনুমতি ছাড়া যেন চাঁদ তারাও উঠত না আকাশে। জমিদারির দায়িত্বে ছিলেন হরিপদ রায়চৌধুরী, একজন নিপীড়ক রক্তচক্ষু জমিদার। হুজুর, মাইবাপ, আমার ভবলি শ্যামলীকে ছাড়ি দেন হুজুর। ঘরে ছোট ছোট বাচ্চা আছে, ওদের একটু দুধ আমি কোথা থেকে এনে দেব? আসছে বছর আপনার সব ঋণ আমি মিটিয়ে দেব হুজুর। আপনার পায়ে পড়ি, ছাড়ি দেন আমার গরু দুটিকে। তার একমাত্র পুত্র নয়ন রায় চৌধুরী গোপনে ভালোবেসে ফেলে গ্রামেরই এক গরিব মেয়ে ললিতাকে। বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হন হরিপদ রায় চৌধুরী। তার জমিদার গরিমায় এটা ছিল অসম্মান। শেষমেশ এক অমাবস্যার রাতে ললিতাকে ডেকে পাঠানো হয় জলডাঙ্গা পুকুর পাড়ে, আর সেখানেই নিঃশব্দে পুড়িয়ে মারা হয় তাকে। জলের গভীরে হারিয়ে যায় তার সব স্বপ্ন, সব প্রেম। চায়ের দোকানে তখন বৃষ্টি থেমে গেছে। চারপাশে গভীর নিস্তব্ধতা। কেউ আর কোনো কথা বলছে না। শুধু দূরের গাছের পাতা থেকে টুপটাপ করে জল পড়ছে মাটিতে। সেই শব্দটা কানে বাজছে স্পষ্টভাবে। বাতাস ভারী, সবার মুখ ভয়ে শুকিয়ে গেছে। চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক জমে আছে, যেন অন্ধকারের ফাঁক দিয়ে এখনো সেই ছায়া তাকিয়ে আছে।